হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? আমার কথা কি ক্লিয়ারলি শোনা যায়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমরা সবাই কেমন আছো? সাউন্ড প্লাস স্ক্রিন দুইটাই কি ক্লিয়ার? আমরা আগেও আরেকটা ক্রিটিসিজমের ক্লাস করছিলাম পোয়েট্রিক্স নিয়ে, মনে আছে কিনা? দুইটা পার্টে ছিল ওই ক্লাসটা। ওকে। তো ওই প্রশ্নটার জন্য আমরা মূলত ওইখানে ট্রেজেডির যে ডেফিনেশনটা আছে ওই ডেফিনেশনটা নিয়ে সম্ভবত ওই ক্লাসটা নিয়েছিলাম। সো ওই প্রশ্নটার জন্য তোমরা প্রথম ক্লাসটা দেখবা। এই গ্রুপের মধ্যে তোমরা যদি চার্জ দাও ক্রিটিসিজম লিখে, তাহলে এই ক্রিটিসিজমের ক্লাসগুলো চলে আসবে। ওকে। তাহলে আজকে হলো আমাদের দ্বিতীয় ক্লাস। আচ্ছা, তো আমরা আজকে হলো পোয়েট্রিক্স থেকে অ্যারিস্টটলের যে পোয়েট্রিক্স তোমাদের একটা টপিক আছে, এই টপিকের প্রশ্ন পড়ব। ওকে। তো প্রশ্ন পড়ব। এই প্রশ্নটা পড়ার আগে আমরা একটু কিছু বেসিক ইনফরমেশন জেনে নিই, কারণ ক্রিটিসিজম ব্যাপারটাই তোমাদের এরকম যে এখানে যে টপিকগুলো থাকে, ওকে, যে টপিকগুলো থাকে এই টপিকগুলো যদি তোমার ক্লিয়ার কনসেপ্ট না থাকে তাহলে তুমি কিছুই বুঝবা না। আর ক্রিটিসিজমের সবচেয়ে মানে ভয়ের যে দিকটা, সেই দিকটা হলো যে ওইখানে প্রশ্ন অনেক ঘুরাইয়া করে। ওকে, ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করে ক্রিটিসিজমের মধ্যে। তো ক্রিটিসিজমের মধ্যে যেহেতু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করে, সো তোমাদের এটা বোঝা উচিত যে কোন প্রশ্ন বা প্রশ্নের প্যাটার্নটা কীরকম হলে আমরা এই ধরনের উত্তর লিখতে পারি, তাই না? তো আমাদের মোটামুটি তবে চেষ্টা করব, যদিও তোমাদের তেমন বিস্তারিত পড়ানোর এখন সুযোগ নাই আর সময়ও নাই, তো তবুও চেষ্টা করব যে তোমাদের ক্লিয়ার একটা কনসেপ্ট বা ডিপ একটা নলেজ মোটামুটি দিয়ে রাখার জন্য। ওকে। তো আজকের প্রশ্নটা হলো আমাদের সাজেশনের প্রথম প্রশ্নটাই, যে রাইট আ নোট অন এরিস্টটলস কনসেপ্ট অফ ইউনিটি অফ অ্যাকশন উইথ রেফারেন্স টু হিজ থিওরি। ওকে, এটা হলো প্রথম প্রশ্নটা, যে এরিস্টটল যে তার ইউনিটি অফ অ্যাকশন সম্পর্কে যে ধারণাটা আছে, এই ধারণাটা সম্পর্কে সে কি বলছে, এটার উপর একটা নোট করার জন্য। ডিড অ্যারিস্টটল ইনসিস্ট অন থ্রি ইউনিটিজ অফ ড্রামা? এটা একটা আরেকটা প্রশ্নের পার্ট চলে গেল, যে অ্যারিস্টটল কি ড্রামার মধ্যে, নাটকের মধ্যে যে তিনটা একতা যে মেনটেন করতে হবে, এটার উপরে সে কি জোর প্রয়োগ করছিল কিনা, এটা হইছে আমাদের মোটামুটি প্রশ্নটা। তো প্রশ্নটা কি সকলের কাছে ক্লিয়ার হইছে? বলো। অথবা এই প্রশ্নটা তোমাদের সাজেশনে যেভাবে আছে এটা একটু দেখাই আমি। তোমাদের যে এটা ছিল যে রাইট, এই যে এই প্রশ্নটা ছিল, এই প্রশ্নটা হলো সাজেশনের যে প্রথমটা আছে, এটার প্রথম অংশটা, যে ডিসকাস ইন ডিটেল দ্য থ্রি ইউনিটিজ অফ ড্রামাস অ্যাজ এক্সপ্রেসড ইন অ্যারিস্টটলস পোয়েট্রিক্স। অ্যারিস্টটলের পোয়েট্রিক্সের মধ্যে, যে ড্রামার মধ্যে, নাটকের মধ্যে তিনটা একতা বা তিনটা ঐক্য, এই ঐক্যটা নিয়ে আমাদেরকে এখানে বিস্তারিত আলোচনা করতে বলা হয়েছে। তো প্রশ্নটা সকলের কাছে ক্লিয়ার হয়েছে। এখন তোমাকে যদি
যে কোনো একটা ইউনিটি আসুক না কেন, যে ওই ইউনিটি সম্পর্কে তোমাকে পাকাপোক্ত বা স্ট্যান্ডার্ড একটা আনসার করার জন্য তোমাকে কিন্তু ইনডিরেক্টলি অন্যান্য ইউনিটিজের কথাও বলতে হবে। সো তোমাদেরকে অবশ্যই 3টা ইউনিটিজের উপরে নলেজ রাখতে হবে, বুঝতে হবে যে 3টা ইউনিটিজ যে বলছে এখানে, এই ইউনিটিজগুলো আসলেই কি, এটা দ্বারা কি বোঝায়। ওকে, এটা অবশ্যই জানতে হবে। ইনফ্যাক্ট এটা তোমাদের পার্ট এতেও আসতে পারে, যে বলতে পারে হোয়াট ডু ইউ মিন বাই ইউনিটি অফ অ্যাকশন, আবার বলতে পারে হোয়াট ডু ইউ মিন বাই ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস, এরকম প্রশ্ন তোমাদের পার্ট এতেও আসতে পারে। সো প্রতিটা বিষয় সম্পর্কে এমনভাবে নলেজ রাখতে হবে যেন কি আসলে সেটা যে পার্টে আসুক না কেন পারা যায়। ওকে, তো যেহেতু আমাদের এই প্রশ্নটা ইউনিটি নিয়ে, তো ইউনিটি যে আছে এই ইউনিটিটাকে জেনে নেই। ওকে, তো ইউনিটি হলো 3টা, ঐক্য বলো বা একতা বলো, এটা হলো 3টা। প্রথমটা হলো ইউনিটি অফ অ্যাকশন। ওকে, তোমাকে বলতে পারে মেনশন দ্য 3 ইউনিটিজ বা রাইট ডাউন দ্য 3 ইউনিটিজ অফ ড্রামা, এরকম প্রশ্ন করতেই পারে, এটা কিন্তু অস্বাভাবিক কোনো ব্যাপার না। তো তোমাকে যদি প্রশ্ন করা হয় রাইট ডাউন দ্য 3 ইউনিটিজ অফ ড্রামা, তখন কি লিখবা জানতে হবে। জানতে হলে কি, প্রথমটা হলো ইউনিটি অফ অ্যাকশন, দ্বিতীয়টা হলো ইউনিটি অফ টাইম, অ্যান্ড তৃতীয়টা হলো ইউনিটি অফ প্লেস। ওকে, 3টা ইউনিটিস কি কি সকলের কাছে ক্লিয়ার হয়েছে? এখন আমরা দেখব এই প্রতিটা বিষয় দিয়ে কি বোঝায়, প্রতিটা ইউনিটি অফ অ্যাকশনের মানে কি, ইউনিটি অফ প্লেসের মানে কি, ইউনিটি অফ টাইমের মানে কি, এটা আমরা এখন দেখব। এখন বুঝো, মানে বলো যে 3টা ইউনিটিসের নাম কি, এটা সকলের কাছে ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু পার্ট এতেও আসতে পারে। 3টা ইউনিটিজের নাম সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা জানাও। আর ক্রিটিসিজমের ক্ষেত্রে কিন্তু যে দেখা যায় তুমি যেটা পার্ট বিতে পড়ছো এটা অনেক সময় পার্ট সিতে চলে আসে, আবার যেটা পার্ট সিতে পড়ছো এটা পার্ট বিতে আসে, এরকম মানে অহরহ দেখা যায় এই ক্রিটিসিজমের ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা দেখি ইউনিটি অফ অ্যাকশনটা কি। ইউনিটি অফ অ্যাকশন মানে কি, একটা গল্পের যে কাহিনী থাকবে এই কাহিনীটা অবশ্যই একটা কাহিনী নিয়ে সংগঠিত হতে হবে, এটার মধ্যে অন্য কোনো ঘটনা ইনভলভ করা যাবে না। যেমন ধরো আমরা কিং ইডিপাস পড়ে আসছি না, কিং ইডিপাস পড়ে আসছি, ওই কিং ইডিপাসের মধ্যে কি ছিল, কাহিনীটা কি ছিল? কিং ইডিপাসের মধ্যে কাহিনী ছিল যে সে জন্মের আগে একটা ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে সে কি তার পিতাকে হত্যা করবে এবং তার মাকে বিয়ে করবে, তো ওই রকম একটা ভবিষ্যৎবাণী করা হয়েছিল। এই যে এই নাটকের মেইন কাহিনী কিন্তু এটাই, কিং ইডিপাসকে ঘিরে তার ভাগ্যটা, সে কীরকম কার্যকলাপ করবে, এই সকল কিছু কি নিয়ে কিন্তু কিং ইডিপাসের ঘটনাটা বা কাহিনীটা বা স্টোরি লাইনটা সাজানো ছিল। তার মানে কি এখানে একটা কাহিনী আছে, তাই না? একটা কাহিনী আছে কি না বলো, এখানে কি একটা কাহিনী আছে নাকি আরো বেশি কাহিনী আছে? কিং ইডিপাসের মধ্যে কি একটা কাহিনী আছে নাকি বেশি কাহিনী আছে বলো? এখানের মেইন ফোকাসটা কি ছিল? মেইন ফোকাসটা ছিল কিং ইডিপাস, কিং ইডিপাসের ফেটের উপরে, তার ভাগ্য, তার নিয়তির উপরে ছিল। সো এখানে এই কথাটাই বলতেছে। দিস মিনস দ্যাট, মানে ইউনিটি অফ অ্যাকশন মিনস দ্যাট আ প্লে শুড হ্যাভ ওয়ান মেইন প্লট অর স্টোরি লাইন, মানে একটা নাটকের একটাই প্রধান গল্প বা কাহিনী বা স্টোরি লাইন থাকতে হবে। বুঝতে পারছো ইউনিটি অফ অ্যাকশন কি? কি বলছে ইউনিটি অফ অ্যাকশনের মানে কি? ইউনিটি অফ অ্যাকশনের মানে হলো একটা নাটকের মধ্যে একটা মেইন কাহিনী থাকতে হবে, একটা কাহিনী থাকতে হবে,
উইদাউট এনি ডিস্ট্রাক্টিং সাবপ্লটস, এটার মধ্যে আর কোনো উপকাহিনী থাকবে না, মানে অন্য কোনো কাহিনী থাকবে না, অন্য কোনো কাহিনী বাদে একমাত্র একটা কাহিনী নিয়েই নাটক গঠন করতে হবে। আর এইটাই হলো নাটকের ইউনিটি অফ অ্যাকশন। বুঝতে পারছি? আচ্ছা, তারপর বলছে ইউনিটি অফ টাইম। ইউনিটি অফ টাইমটা কি? এই টাইমটা আসলে কি অ্যারিস্টটল স্বয়ং বলছিল কি বলছিল না, এটা নিয়ে অনেকটা ধোঁয়াশা আছে, মানে এটা ক্লিয়ার করে নাই। তো তারপরেও এই ইউনিটি অফ অ্যাকশনের মতে আমরা বলতে পারি একটা নাটকের মানে কি, নাটকগুলো কোথায় হয়? নাটকগুলো তো যখন লেখা হয়, লিখিত ফর্মটা আমরা পড়ি, তখন দেখি যুগের পর যুগ, বছরের পর বছর, মাসের পর মাস এখানে অতিবাহিত হচ্ছে। কিন্তু একটা নাটক যখন মঞ্চের মধ্যে উপস্থাপন করা হয়, এটা কি একটা নির্দিষ্ট টাইম থাকে না? একটা নির্দিষ্ট টাইম কিন্তু থাকে। তো অ্যাকর্ডিং টু দিস রুল, মানে ইউনিটি অফ টাইমের মতে, the events of the play should take place within a limited time frame. এই যে নাটকের ঘটনাগুলো, এই ঘটনাগুলো অবশ্যই একটা নির্দিষ্ট বা একটা সীমাবদ্ধ সময়সীমার মধ্যে থাকতে হবে। ইউজুয়ালি উইথিন 24 আওয়ার্স, সাধারণত 24 ঘন্টার ভিতরে। এখন তুমি মনে করতে পারো, অনেকের মনে এই প্রশ্নটা জাগতেই পারে, আমরা তো নাটকের মধ্যে দেখি বছরের পর বছর চলে যাচ্ছে, সব কি মাসের পর মাস চলে যাচ্ছে, এটা তো লিখিত ফর্মে আমরা পড়ি। কিন্তু একটা নাটক যখন মঞ্চস্থ করা হয়, মঞ্চ উপস্থাপন করা হয়, এটাকে অবশ্যই একটা টাইম, এখানে একটা লিমিট থাকতে হবে। নাটকের কাহিনীগুলো একটা লিমিটের ভিতরে বলতে হয়, সেটা হলো উইথিন 24 আওয়ার্স। ইউনিটি অফ টাইম সকলের কাছে ক্লিয়ার হয়েছে? ইউনিটি অফ টাইম সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা জানাও। এই প্রশ্নটা পড়ার আগে সর্বপ্রথম আমাদের এই তিনটা ইউনিটি জানতে হবে, না হলে কিন্তু প্রশ্নটা আমাদের কাছে ক্লিয়ার হবে না। তারপর লাস্ট ওয়ান, ইউনিটি অফ প্লেস। ইউনিটি অফ প্লেস, এই প্লেসের মানে কি? দিস প্রিন্সিপাল মানে এই নীতিটা স্টেটস দ্যাট আচ্ছা, স্টেটস মনে করো বুঝি না আমরা, মিন্স দেই, মিন্স তো বুঝি। দিস প্রিন্সিপাল মিন্স দ্যাট দ্য প্লে শুড অকার ইন আ সিঙ্গেল ফিজিক্যাল লোকেশন। মানে এক কথায় হলো ইউনিটি অফ প্লেসের মতে একটা নাটকের যে কাহিনীটা দেখানো হয়েছে, এই কাহিনীর সকল কার্যকলাপ একটা জায়গার মধ্যে, একটা লোকেশনের মধ্যে হতে হবে। বুঝতে পারছি ইউনিটি অফ প্লেস? বলো, ইউনিটি অফ প্লেস সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? তিনটা ইউনিটি সকলের কাছে ক্লিয়ার? তোমাদের কি প্রোজ কি শেষ হয়ে গেছে? প্রোজের শর্ট কি মানে বাকি ছিল খুব সম্ভবত, এগুলি কি শেষ হয়ে গেছে? এখন আমরা প্রশ্নে চলে যাব। ওকে, প্রশ্নে চলে যাচ্ছি। তো প্রশ্নটা তো অলরেডি বুঝিয়ে ফেলছি, তো আমরা প্রশ্নের ভিতরেই চলে যাই। দ্য পোয়েট্রিক্স অফ অ্যারিস্টটল ইজ আ ল্যান্ডমার্ক ইন দ্য হিস্ট্রি অফ ওয়েস্টার্ন লিটারেচার। ওয়েস্টার্ন মানে পশ্চিমা, ওকে, মানে এখানে গ্রিক লিটারেচার বলো, রোমান লিটারেচার বলো, এটাকে পশ্চিমা বলা হচ্ছে। ওকে, তো এই পোয়েট্রিক্সটা, অ্যারিস্টটলের পোয়েট্রিক্সটা হলো পশ্চিমা সাহিত্যের ইতিহাসে একটা মাইল ফলক। ল্যান্ডমার্ক মানে মাইল ফলক। ইন দিস ক্রিটিক্যাল ওয়ার্ক, এই সমালোচনামূলক কাজে, এটা কি একটা সমালোচনামূলক কাজ না? ইন দিস ক্রিটিক্যাল ওয়ার্ক, এক সমালোচনামূলক কাজে, এরিস্টটল হ্যাজ discussed his conception of the three unities for a drama. এরিস্টটল একটা ড্রামার জন্য যে তিনটা একতা দরকার, এই একতা সম্পর্কে তার যে ধারণাটা আছে, তার যে চিন্তা ভাবনাটা আছে, এই চিন্তা ভাবনাটা সে এই সমালোচনামূলক কাজ
সাহিত্যকর্মে সে আলোচনা করছে, ডিসকাসড। The three unities for a drama have been a very familiar topic in the critical discussion of dramatic literature. ড্রামাটিক লিটারেচার, নাটকীয় সাহিত্য, মানে যেখানে নাটকের কথা, নাটকীয় সাহিত্য বলতে এখানে প্লের কথা বলা হচ্ছে, ড্রামার কথা বলা হচ্ছে, যে ড্রামার ক্ষেত্রে এই থ্রি ইউনিটিজের যে টপিকটা আছে, এই টপিকটা খুবই ফেমিলার হয়ে গেছে, সুপরিচিত হয়ে গেছে, জনপ্রিয় হয়ে গেছিল। থ্রো এইজেস সিন্স অ্যারিস্টটল পোয়েট্রিক্স, একজন অ্যারিস্টটল তার পোয়েট্রিক্সের মধ্যে যে এটা প্রথমে আলোচনা করছিল, এরপরে যে এটা পপুলার হয়েছে, ফ্যামিলার হয়েছে, এটা যুগের পর যুগ এই টপিকটা বা বলতে পারো এই মতামতটা চলেই আসতেছিল। দো মেনি, এখানে হ্যান্ড নোটে সিটিজ দেওয়া আছে, ব্যাপারটা আসলে ক্রিটিক্স হবে, ওকে, খেয়াল করবা, ক্রিটিক্স। এখানে হ্যান্ড নোটে সিটিজ আছে, এখানে ক্রিটিক্স হবে। দো মেনি ক্রিটিক্স রিগার্ডেড দ্য অবজারভেন্স অব দ্য থ্রি ইউনিটিস অ্যাজ অবলিগেটরি ফর ড্রামাটিস্ট, মানে কিছু কিছু পণ্ডিত থাকে না যে অ্যারিস্টটল কিন্তু একটা জিনিস মানে ইউনিটি অফ অ্যাকশনের উপরে সে ফোকাস করছে, পরবর্তী যে দুইটা মানে ইউনিটি আছে এটার সম্পর্কে সে তেমন কোনো কথা বলে নাই, কিন্তু পরবর্তীতে বিভিন্ন ক্রিটিক্সরাই এগুলির লেজ বের করছে যে অ্যারিস্টটল এইটা বলছে, অ্যারিস্টটল এই কথা দ্বারা এটা বুঝাইছে, ওই কথা দ্বারা সেটা বুঝাইছে, এইটা পরবর্তীতে ক্রিটিক্সরা বলছে। যে যদিও অনেক ক্রিটিক্সরা মনে করতেছে যে এই যে তিনটা ইউনিটিজ আছে, এই তিনটা ইউনিটিস রক্ষা করা বা ফলো করা একজন নাট্যকারের জন্য বাধ্যতামূলক, অবলিগেটরি, বা তুমি ম্যান্ডেটরিও দিতে পারো। অবলিগেটরি মানে কি বাধ্যতামূলক, ম্যান্ডেটরি বাধ্যতামূলক, তোমার ইচ্ছে। এরিস্টটল ইনসিস্টেড অন দ্য অনলি ওয়ান ইউনিটি, কিন্তু এরিস্টটল শুধুমাত্র একটা ইউনিটির উপর ফোকাস করছে বা জোর প্রয়োগ করছে, দ্য ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ অ্যাকশন। তো তোমাকে যদি পার্ট এর মধ্যে বলা হয় যে কোন ইউনিটির উপরে অ্যারিস্টটল ইনসিস্ট করছে, জোর প্রয়োগ করছে, কি হবে? ইউনিটি অফ অ্যাকশন। হি মেনশনস দ্য ইউনিটি অফ টাইম অনলি ইন পাসিং, যখন সে কি তার কথাবার্তা বা বিভিন্ন মতামত সে দিচ্ছিল, অতিবাহিত করছিল বিভিন্ন মতামতগুলো, তখন সে শুধুমাত্র ইউনিটি অফ টাইমের কথা একবার মেনশন করছে, ওকে, অ্যান্ড ডাজ নট অ্যাট অল মেনশন ইউনিটি অফ প্লেস, কিন্তু ইউনিটি অফ প্লেস সম্পর্কে এর কোনো কথা সে উল্লেখ করে নাই। তো প্রথম প্যারা সকলের কাছে ক্লিয়ার হয়েছে? বলো, প্রথম প্যারাটা সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? তাড়াতাড়ি রেসপন্স করবা, যেহেতু আমাদের এই ক্লাসের ডিউরেশনটা আমরা কম রাখছি, শুধুমাত্র তোমাদেরকে পড়াগুলো আগানোর জন্য এই টাইমে ক্লাসটা রাখা হয়েছে। আমরা প্রতিদিন করে একটা ব্রড পড়লেও আমাদের আগাবে। আর যেহেতু ক্রিটিসিজমটা একটু ক্রিটিক্যাল, সো এটা একটা আমরা একটু কি লোড কম নিয়েই পড়ি। আচ্ছা, তারপর বলা হয়েছে এখন হলো আমরা ইউনিটি অফ অ্যাকশন সম্পর্কে আলোচনা করব। এখানে আমি তোমাদেরকে কিছু কাটজাট করে দিব। দেখো, আমরা যখন ট্র্যাজেডির ডেফিনেশন পড়ছিলাম তখন কিন্তু দেখছিলাম যে একটা অ্যাকশন হবে ট্র্যাজেডির মধ্যে যেটা অবশ্যই কমপ্লিট ফুল হতে হবে, পরিপূর্ণ হতে হবে, সম্পূর্ণ হতে হবে। দ্য ইউনিটি অফ অ্যাকশন ডিমান্ডস দ্যাট, মানে ইউনিটি অফ অ্যাকশন বলে যে বা দাবি করে যে বা বুঝায় যে দ্য অ্যাকশন অফ আ ট্র্যাজেডি মাস্ট বি আ কমপ্লিট হোল, একটা ট্র্যাজেডির যে কাহিনীটা আছে এই কাহিনীটা অবশ্যই পরিপূর্ণ হতে হবে। এখন ধরো কিং ইডিপাসের কাহিনীর মধ্যে যদি তার ব্যাকগ্রাউন্ড মানে ফার্স্টের ঘটনাটা না দিত তাহলে কি ঘটনাটা কি পরিপূর্ণ হতো? পরিপূর্ণ কিন্তু হতো না। তাই এই গল্পে মানে এই নাটকের মধ্যে কিন্তু সকল কিছু আছে, যে ছোট সময় তার উদ্দেশ্যে কি ভবিষ্যৎবাণী করা হয়েছিল, সে কোথায় বড় হয়েছে, পরবর্তীতে কিভাবে সে তার বাবাকে হত্যা করছিল, থিপসে গেছিল, এবং পরবর্তীতে আলটিমেটলি সে কিভাবে তার ট্রাজিক
ইভেন্টগুলো বা ট্রাজিক ডুমটা বা ট্রাজিক ফেটটা সে ফেস করছে, এই সকল কিছু কি কাহিনীগুলো কি রিলেটেড, পরিপূর্ণ হয়েছে কিন্তু। তো এই কথাই বলছে যে ট্র্যাজেডির অ্যাকশনটা, কাহিনীটা অবশ্যই পরিপূর্ণ হতে হবে। ইন এন অ্যাকশন দেয়ার মে বি নাম্বার অফ ইনসিডেন্টস অ্যান্ড ইভেন্টস। একটা অ্যাকশনের মধ্যে অনেক ঘটনা, অনেক কি কাহিনী থাকতে পারে, বাট টুগেদার দে মাস্ট কনস্টিটিউটস ওয়ান অ্যান্ড অনলি ওয়ান অ্যাকশন। কিন্তু এই বিভিন্ন কাহিনীগুলো, বিভিন্ন ঘটনাগুলো কি করবে, একসাথে একটা কাহিনী গঠন করবে। দ্য ইউনিটি অফ দ্য অ্যাকশন অ্যারাইজেস ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট, এই ইউনিটি অফ অ্যাকশনের যে চিন্তাটা বা এই ব্যাপারটা মূলত কোথায় থেকে আসছে, এটা একটা ব্যাপার থেকে আসছে। দেখি ব্যাপারটা কি। এভরি ইভেন্ট হ্যাজ আ লজিক্যাল কানেকশন উইথ দ্য রেস্ট অফ দ্য অ্যাকশন। প্রতিটা ঘটনারই প্রতিটা ঘটনারই কাহিনীর বাকি ঘটনার সাথে একটা যৌক্তিক কানেকশন থাকে, সম্পর্ক থাকে। অ্যান্ড নান অফ দ্যাম ইজ ইরিভিলেন্ট, এবং এই গল্পের কোনো কাহিনীর মধ্যে অপ্রাসঙ্গিক কোনো কিছু থাকে না, মানে আজাইরা কোনো কথা এখানে থাকবে না। দ্বিতীয় প্যারা সকলের কাছে ক্লিয়ার হয়েছে। এখানে মূলত ইউনিটি অফ অ্যাকশনটা কি, এটার মধ্যে কাহিনীগুলো কিভাবে থাকবে, কাহিনীগুলো অবশ্যই লজিক্যালি কানেক্টেড থাকতে হবে, যৌক্তিকভাবে কানেক্টেড থাকতে হবে, বিচ্ছিন্নভাবে হলে হবে না। ওকে। আর ট্র্যাজেডির মধ্যে যে কাহিনীগুলো থাকে, এই কাহিনীর একটার সাথে আরেকটা কখনো অপ্রাসঙ্গিক হয়ে যায় না। বুঝতে পারছি? দ্বিতীয় প্যারা সকলের কাছে ক্লিয়ার হয়েছে? এখন আমি তোমাদের সামনে একটু কাটজাট করব। ওকে, দেখো। এই যে দেখো, দ্বিতীয় যে প্যারাটা পড়ালাম, এই দ্বিতীয় প্যারার এই যে এতটুকু অংশ খেয়াল করবা, এতটুকু অংশ রেড মার্ক করে দিছি, এতটুকু অংশ না দিয়ে মানে স্কিপ করে দ্য ইউনিটি অফ অ্যাকশন ডিমান্ডস দ্যাট দ্য অ্যাকশন অফ আ ট্র্যাজেডি মাস্ট বি কমপ্লিট হোল। এটা দেওয়ার পর তোমরা এই যে দ্য ইউনিটি অফ অ্যাকশন, তখন কি করতে হবে, এটা ইজ ব্যবহার করতে হবে বা দিস ইউনিটি ব্যবহার করতে হবে। দিস ইউনিটি ইজ অ্যান অর্গানিক ইউনিটি। অথবা তোমরা এই বিষয়টাও এখানে স্কিপ করতে পারো, যারা স্কিপ করতে চাও। আমি কিন্তু প্রতিটা জিনিসেরই বাংলা বলতেছি, শুধু বলতেছি যে যাদের কাছে লুট মনে হবে তারা একটু স্কিপ করতে পারো, কারণ এখানের ভিতরের কথা আর এখানের পরবর্তী কথাগুলো সেম হয়ে যাচ্ছে। কি বলছি, দ্য ইউনিটি অফ অ্যাকশন ডিমান্ডস দ্যাট দ্য অ্যাকশন অফ আ ট্র্যাজেডি মাস্ট বি এ কমপ্লিট হোল। এতটুকু দেওয়ার পর তুমি যদি মনে করো এই যে এখান থেকে এতটুকু আমার কাছে লোড, তো তুমি এটা আমি যেটাকে রেড মার্ক করে দিছি, মানে রেড কালার করে দিচ্ছি, এটা সবাই স্কিপ, মানে যারা মনে করে স্কিপ করতে পারো, দেন হয়েছে যে এখান থেকে দিবা। ইট মেক্স দ্য প্লট কনক্রিট অ্যান্ড সিগনিফিক্যান্ট, মানে ইউনিটি অফ অ্যাকশনটাই প্লটটাকে, কাহিনীটাকে, ঘটনাটাকে কনক্রিট, বাস্তব করে এবং তাৎপর্যপূর্ণ করে তোলে। ইট হ্যাজ আ বিগিনিং, মিডল অ্যান্ড এন্ড। কারণ আমরা জানি নাটকের কাহিনীর মধ্যে বিগিনিং থাকে, শুরু থাকে, মধ্য কাহিনী থাকে এবং শেষ থাকে। দেয়ার আর এ নাম্বার অফ ইনসিডেন্টস, ইভেন্টস অ্যান্ড সিচুয়েশনস। এই যে এই কথাগুলি কি উপরের লাইনগুলোতে কি এগুলো আসছে না? দেয়ার আর এ নাম্বার অফ ইনসিডেন্টস, ইভেন্টস অ্যান্ড সিচুয়েশনস। এখানে অনেক ঘটনা থাকে, ঘটনাবলী থাকে, পরিস্থিতি থাকে,
বাট দে আর সো ইউনাইটেড দ্যাট, কিন্তু তারা এমনভাবে একত্র করা হয়েছে বা একত্রে আনা হয়েছে বা একত্রে দেখানো হয়েছে যে দে ফর্ম আ কমপ্লিট হোল, তারা একটা পরিপূর্ণ একটা প্লট গঠন করে বা কাহিনী গঠন করে। দিস ভেরিয়াস ইভেন্টস আর ইউনাইটেড ইন টু ওয়েজ, এই যে বিভিন্ন ঘটনাগুলোকে একসাথে করা হয়, একসাথে আনা হয়, একত্রিত করা হয়, এটা দুইভাবে হয়। একটা হলো ফার্স্ট, দে আর কানেক্টেড উইথ ইচ আদার বাই দ্য ল অফ নেসেসিটি অ্যান্ড প্রবাবিলিটি। প্রথমত হলো তারা মানে বিভিন্ন কাহিনীগুলো যে একটা নীতি আছে, ল মানে এখানে নীতি, একটা নীতি আছে যে নেসেসিটি অ্যান্ড প্রবাবিলিটি, এই নেসেসিটি এবং প্রবাবিলিটি নীতির ধারা তারা কানেক্টেড। এখন প্রশ্ন করতে পারো নেসেসিটি কি আর প্রবাবিলিটি কি? নেসেসিটি মানে হলো একটা ঘটনা হওয়ার প্রয়োজনীয়তা, আর প্রবাবিলিটি মানে হলো এই ঘটনাটার পর এমন একটা ঘটনা হতে পারে। ওকে, সেকেন্ডলি দে আর ইউনাইটেড বাই দ্য ফ্যাক্ট দ্যাট they all move forward towards a common goal। এবং দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণটা হলো তারা এই সকল কাহিনীগুলো একত্রিত করা হয় কারণ তারা সকলে অবশেষে একটা কমন গোলের দিকে যাবে, একটা কমন উদ্দেশ্যের দিকে যাবে। যেমন কিং ইডিপাসের মধ্যে আমরা প্রথমে নাটকের প্রথম বলো মিডল বলো যে কাহিনীগুলো পড়ছিলাম, এই সকল কিছুর আলটিমেট কি পারপাস কি ছিল? কিং ইডিপাসের যে ট্রাজিক যে ঘটনাগুলো তার সাথে ঘটছে, এই ঘটনাগুলোকে কি প্রেজেন্ট করা না? তো এই কথাটা এখানে বলছে। দ্য বিগিনিং লিডস লজিক্যালি, শুরুটা কি হয়ে যায়? যৌক্তিকভাবে পরিচালিত হয়। অ্যান্ড ইনিভিটেবলি টু দ্য এন্ড, এবং শেষের দিকে অনিবার্যভাবেই যায়। উইদাউট এনি আননেসেসারি ডাইগ্রেশনস অ্যান্ড এপিসোডস কামিং ইন বিটুইন, এর মাঝে মানে শুরুর থেকে যে শেষের দিকে কাহিনীটা চলমান ধারাবাহিকভাবে ঘটতে থাকবে, এর মাঝখানে অন্য কোনো অপ্রয়োজনীয় কাহিনী আসবে না, কোনো এপিসোডস কোনো পর্ব আসবে না এদের মাঝে। ডাইগ্রেশনস বলতে হলো একটা কাহিনীর মধ্যে যখন আরেকটা কাহিনী বলা হয়, এটাকে সাহিত্যের ভাষায় ডাইগ্রেশনস বলা হয়। ওকে, তার মানে দেখো তো এই প্যারাটা সকলের কাছে ক্লিয়ার হয়েছে? তার মানে এখানে যে রেড কালার করে দিচ্ছি এই কথাগুলো কি আমি এখানে পড়ছি না, কিন্তু এখানের কথাগুলো বেশি ইনফরমেটিভ, তুমি এটা বেশি বেটার বুঝবা। এতটুকু সকলের কাছে ক্লিয়ার হয়েছে? তা একটু তাড়াতাড়ি রেসপন্স করবা। তোমাদের এই ক্লাস নিয়ে আমাকে ডেইলি 3টা ক্লাস নিতে হবে, যদিও তোমাদের রুটিন এখনো দেই নাই। খুব সম্ভবত পরীক্ষাটা তোমাদের মিডেলই হতে পারে, কিন্তু সবচেয়ে বেটার হয় যদি লাস্টের দিকে হয়, তোমরা একটু রিভিশন করতে পারবা। আচ্ছা, আমরা যখন প্রিভিয়াস ক্লাসের মধ্যে মানে ক্রিটিসিজমের আগের ক্লাসটার মধ্যে যখন পড়ছিলাম তখন কিন্তু আমরা ট্র্যাজেডির ডেফিনেশনে পড়ছিলাম। এই ডেফিনেশনের মধ্যে ইউনিটি অফ অ্যাকশনের কথাটা ছিল। এখানে কিন্তু বলছিলাম যে এটা কি ম্যাগনিটিউড হতে হবে, মানে একটা লিমিটেড হতে হবে, এটার দৈর্ঘ্যটা অবশ্যই একটা সীমার মধ্যে থাকতে হবে। এরকম একটা ইনফরমেশন কি আমরা ক্রিটিসিজমের প্রথম ক্লাসে পড়ছিলাম, তোমাদের খেয়াল আছে কি না? একটা প্রশ্ন বিকালের ক্লাস যেটা থাকবে এটার মধ্যে একটা প্রশ্ন পড়ানো হবে, কারণ 2টা প্রশ্ন পড়ালে 2 ঘন্টার মানে অলরেডি 1.5 ঘন্টা চলে যাবে। তো বিকালের প্রশ্নটার মধ্যে সবসময় চেষ্টা করব তোমাদের একটা শর্ট একটা ব্রড, হয়তো পারে অনেক সময় শর্ট 2টা পড়াবো কিন্তু ব্রড একটাই থাকবে বিকালের ক্লাসে, মানে যেগুলো আমি কন্টিনিউ করব সেগুলো। আচ্ছা, ক্রিটিসিজম প্রথম ক্লাসটা যারা করছিলাম মনে আছে কি না যে ওইখানে বলছিলাম যে ট্র্যাজেডির একটা দৈর্ঘ্য থাকতে হবে, নির্দিষ্ট একটা লিমিটেশনের ভিতরে এটা সীমাবদ্ধ থাকতে হবে। এটার দৈর্ঘ্যটা বেশি বাড়াও যাবে না আবার বেশি কমাও যাবে না, এরকম একটা কথা কি আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম কিনা একটু বলো। হ্যাঁ, আগে একটা পড়ানো হয়েছিল, প্রথম ক্লাসে একটা পড়ানো হয়েছিল। একটা
পার্ট সি পড়াইছি, 2টা পার্ট বি চলে গেছিল ওইটার ভিতরে, ওইটা আমি পরবর্তীতে আবার বলবো। দেখো, Aristotle's idea of unity of action is closely connected with what he says about the magnitude or amplitude or size or length. তো অ্যারিস্টটলের ইউনিটি অফ অ্যাকশনের যে আইডিয়াটা, ধারণাটা, এই ধারণাটা হলো সে যে বলছিল যে ম্যাগনিটিউড মানে কি বলো, বলছিলাম তো একবার, প্রথম ক্লাসে তো এটা বলছিলাম। যে সে ফ্লটের ম্যাগনিটিউড বিশালতা বা এটার বিস্তার, অ্যাম্প্লিটিউড বিস্তার, সাইজ গঠন অ্যান্ড লেন্থ দৈর্ঘ্য, এই যে এই বিষয়গুলো সম্পর্কে অ্যারিস্টটল যে কথাটা বলছিল, এই কথাটার সাথে ইউনিটি অফ অ্যাকশন এটা কানেক্টেড, গভীরভাবে কানেক্টেড বা নিবিড়ভাবে কানেক্টেড। দিস প্রিন্সিপাল অফ সাইজ ইজ ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তুমি মনে করো এখানে প্রিন্সিপাল কথাটা বুঝতেছো না, তো আইডিয়া দাও, কোনো সমস্যা আছে? আচ্ছা, প্রিন্সিপালটা লাকি অর দিয়ে আইডিয়া দিই, নাহলে মনে করবা যে আমি কি লিখছি এখানে। This principle or idea of size is important both from the aesthetic and utilitarian points of view. খেয়াল করবা, এখানে বলতেছে এই যে একটা নাটকের দৈর্ঘ্যটা, এটা সাইজটা, এটা কিরকম হবে, এই সাইজের ধারণাটা বা চিন্তাটা কি একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয়টা নান্দনিকতার দিক থেকে এবং বাস্তবিকতার দিক থেকে। বুঝতে পারছি নান্দনিকতা মানে কি? প্রথম ক্লাসটা দেখে নিবা, কারণ প্রথম ক্লাসটার সম্পর্কে আমরা মোটামুটি অনেকটা আলোচনা করছিলাম। অ্যাস্থেটিক ব্যাপারটা কি? অ্যাস্থেটিক বলতে কি বুঝো বলো তো? মানে একটা সাহিত্যকর্ম থেকে রিডাররা সেটা পড়ে যে আনন্দটা পায়, এটা মূলত অ্যাস্থেটিক ব্যাপার, মানে সাধারণ অর্থে বলছি। আর ইউটিলিটারিয়ান মানে কি? বাস্তবিক, যেমনটা আমরা ফ্রান্সিস বেকনের মধ্যে পাই। এই দুইটা জিনিস বা দুইটা দিক বিবেচনা করে, এই যে কি অ্যাকশনের যে একটা সাইজ থাকবে, এই সাইজটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। অ্যাস্থেটিক্যালি স্পিকিং, যদি আমরা নান্দনিকতার দিক থেকে বলি, এক্সট্রিমস মানে এখানে ক্লাইম্যাক্সের কথা বলতেছে, টার্নিং পয়েন্ট। তুমি মনে করো ক্লাইম্যাক্স বুঝো না, কিন্তু টার্নিং পয়েন্ট তো বুঝো। এই কথাটার সাথে কি আমরা সবাই অভ্যস্ত না? টার্নিং পয়েন্ট বলো, টার্নিং পয়েন্টের সাথে কি অভ্যস্ত কি না? তো এই টার্নিং পয়েন্টটা, এক্সট্রিমস আর কনসিডারেটেড মনস্ট্রুয়াস অ্যান্ড হরিবল। যদি আমরা একটা জিনিসের মানে নাটকের সাইজটা সম্পর্কে যদি অ্যাস্থেটিক্যালি মানে নান্দনিকতার দিক থেকে, এক কথায় সাহিত্যের দিক থেকে ভাবি, তাহলে দেখা যাবে ক্লাইম্যাক্স, কিং এডিপাস নাটকের ক্লাইম্যাক্সটা কি? যখন সে তার পিতৃপরিচয়, মাতৃপরিচয় মানে জন্ম পরিচয় সম্পর্কে সে সত্যিটা জানছিল, এটা কিন্তু কিং ইডিপাস নাটকের ক্লাইম্যাক্স মানে টার্নিং পয়েন্ট। এখানের পর থেকে কিন্তু তার যে করুণ কাহিনীটা এটা হয়। ওকে, তো এখানে বলা হচ্ছে যদি আমরা অ্যাস্থেটিক্যালি বলি তাহলে হলো এক্সট্রিমস বলতে হলো চরম, মানে ক্লাইম্যাক্স। এই ক্লাইম্যাক্সগুলো কি মাঝে মাঝে মনস্ট্রুয়াস, অদ্ভুত অথবা অস্বাভাবিক বলে মনে হবে।
অ্যান্ড হরিবল, ভয়ঙ্করভাবে ভয়ঙ্কর মনে হবে। অ্যান্ড ফ্রম দ্য ইউটিলিটারিয়ান পয়েন্ট অফ ভিউ, এবং বাস্তব দিক থেকে বা প্রয়োগবাদের দিক থেকে, a thing which is too large or too small is unmanageable, একটা জিনিস যদি খুব বেশি বড় হয়ে যায় আবার খুব বেশি ছোটও হয়ে যায় তাহলে এটা ম্যানেজ করা যাবে না। ওকে, and cannot be seen and appreciated as a whole, এবং এটাকে পরিপূর্ণভাবে দেখাও যাবে না, মানাও যাবে না। Moreover, the size of a tragedy must be functionally appropriate to its end, a unity of action, মানে এখানে বলা হচ্ছে যে একটা ট্র্যাজেডির যে সাইজটা হবে এই সাইজটা অবশ্যই এর যে শেষের দিকটা আছে, শেষের পার্টটা আছে, এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট যথাযথ হতে হবে। এখানে তুমি লাস্টের যে ইউনিটি অফ অ্যাকশন এই কথাটা বাদ দাও, এটা এখানে লিখতে হবে না, আগের কথাটা দিলে আমাদের মিনিংটা সম্পূর্ণভাবে চলে আসতেছে। এখন বলো আমাদের এই পয়েন্ট মানে এই প্যারাটা সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? এখানে মেইনলি আমরা ইউনিটি অফ অ্যাকশনের লেন্থ সম্পর্কে, সরি ট্র্যাজেডির লেন্থ সম্পর্কে আলোচনা করছি, যে ট্র্যাজেডির মধ্যে যে দৈর্ঘ্যটা থাকে, বিশালতা থাকে, এটার যে বিস্তারটা থাকে, পরিধিটা থাকে, এই পরিধিটা কতটা গুরুত্বপূর্ণ। কারণ একটা নাটক যদি বেশি বড় হয়ে যায় তাহলে অডিয়েন্সরা বা রিডাররা তারা নাটকের প্রথমে কি পড়ছে এটা ভুলে যাবে। আবার একটা নাটক যদি বেশি ছোটও হয়ে যায় তখন দেখা যাবে কি এটা পরে মজা পাওয়া যাবে না। সো এই কথাটাই এখানে আলোচনা করা হয়েছে। এটা আমরা প্রিভিয়াস ক্লাসে আরো বিস্তারিত পড়ছিলাম। এটা হয়েছে তোমাদের খুব সম্ভবত জানুয়ারি মাসে নেওয়া হয়েছিল প্রথম ক্লাসটা। আচ্ছা, এখন তো সে ইউনিটি অফ অ্যাকশনের কথা গেছে, আর ইউনিটি অফ অ্যাকশন সম্পর্কেই এরিস্টটল বেশি কথা বলছে, তাই কিন্তু এই প্রসঙ্গে বা এর সপক্ষে আমরা বেশি যুক্তি দেখাচ্ছি। এরিস্টটল রুলস আউট পোলারিটি অফ অ্যাকশন। রুলস আউট পোলারিটি কথাটা আমাদের কাছে নতুন, কিন্তু এর মানে কি দাঁড়াইছে যে এরিস্টটল ইউনিটি অফ অ্যাকশন সম্পর্কেই বেশি বলছে। বুঝছ? রুলস আউট পোলারিটি মানে বেশি বলছে কি সম্পর্কে? অফ অ্যাকশন, কাহিনী সম্পর্কে। ইউনিটি অফ অ্যাকশন সম্পর্কে এরিস্টটল বেশি কথা বলছে, এর সপক্ষে সে বেশি যুক্তি দিছে। হি হ্যাজ স্ট্রেসড অনলি দ্য ইউনিটি অফ অ্যাকশন, সে শুধুমাত্র ইউনিটি অফ অ্যাকশনের উপরেই জোর প্রয়োগ করছে। এখন তুমি মনে করো স্ট্রেস কথা বুঝো না, ফোকাস দাও। ফোকাসড বা এমফেসাইজড দিতে পারো। তো এরিস্টটল শুধুমাত্র ইউনিটি অফ অ্যাকশনের কথাই বলছে, এটার উপরে সে জোর প্রয়োগ করছে। বাট হিজ নেম ইজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ টু আদার ইউনিটিস, কিন্তু তার নাম আরও দুইটা ইউনিটিজের সাথেও জড়িত। কি কি? দ্য ইউনিটি অফ টাইম অ্যান্ড দ্য ইউনিটি অফ প্লেস। দেখি এখন ইউনিটি অফ টাইম সম্পর্কে বা প্লেস সম্পর্কে সে কথা বলছে। Regarding the unity of time or place, it is important to remember how little Aristotle said about time or place. তো ইউনিটি অফ টাইম অ্যান্ড ইউনিটি অফ প্লেস এটা সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ যে স্মরণ করা। এরিস্টটল এই দুইটা সম্পর্কে কতটা কম বলছে, লিটল কথা কিন্তু আছে। দ্য কোয়েশ্চন অফ টাইম ইজ টাচড অন বাই এরিস্টটল অনলি ওয়ান্স। এই যে একটা নাটকের সময়সীমাটা কতটুকু হবে, এই সময়সীমাটা সম্পর্কে এরিস্টটল এই প্রশ্নটা শুধুমাত্র একবার বলছিল, টাচড করছিল। টাচ মানে কি ছোঁয়া, কিন্তু এখানে ছোঁয়া না, মানে বলছে বা মেনশন উল্লেখ করছে, শুধু একবার করছিল। দেখি কি করছে। ইন চ্যাপ্টার 5 অফ পোয়েট্রিক্সের 5 নাম্বার চ্যাপ্টারে, এটার মধ্যে 24টা চ্যাপ্টারস আছে, না 24টা না 26টা খুব সম্ভবত চ্যাপ্টার আছে। যে এখানের 5 নাম্বার যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের মধ্যে এরিস্টটল বলছে, হি সেজ tragedy tries as far as possible to keep within a single revolution of the sun, যে বলছে সিঙ্গেল রেভুলেশন অফ দ্য সান, মানে সূর্য যে অস্ত্র, সূর্য কি প্রথম উদিত হয়, উঠে, তারপর কি অস্ত্র যায়, এই যে উঠা এবং অস্ত্র যাওয়া
এইটার মাঝখানে অবশ্যই যতটা সম্ভব ট্র্যাজেডির কাহিনীটা করতে হবে, এটা অ্যারিস্টটল বলছিল। অর অনলি স্লাইটলি টু এক্সিড ইট, অথবা কিছু সময় বাড়ানো যাবে। হোয়ারেজ দ্য এপিক অবজার্ভস নো লিমিটস ইন ইটস টাইম অফ অ্যাকশন, যেখানে এপিকের টাইমের মধ্যে, মানে এপিক কি মহাকাব্য, এই মহাকাব্যের মধ্যে টাইমের কোনো লিমিটেশন নাই। এটার কাহিনীর মধ্যে টাইমের কোনো লিমিটেশন, টাইম টেবল মেনটেন করবে না। ওকে, কোটেশনটা সকলের কাছে ক্লিয়ার হয়েছে? এখানে অ্যারিস্টটল বলছে যে ট্র্যাজেডিটা যতটা সম্ভব সিঙ্গেল রেভুলেশন অফ দ্য সান, মানে সূর্যাস্তের আগে এটা শেষ করে দেওয়া উচিত, যতটা সম্ভব বলছে, কিন্তু অ্যাজ ফার এজ পসিবল বলছে সে। আবার বলছে যে হতে পারে এটা একটু বাড়তে পারে, অর অনলি স্লাইটলি টু এক্সিড, কিছুটা বাড়তে পারে। আর পরবর্তীতে সে বলছে এপিকের যে লিমিটেশন, এটার কোনো লিমিটের টাইমের কোনো লিমিট থাকে না। এখানে মেনলি আমরা জানি, যারা পোয়েট্রিক্স পড়ছো বা প্রশ্ন পড়ে থাকো অলরেডি, আমরা দেখি যে এই পোয়েট্রিক্সের মধ্যে অ্যারিস্টটল এপিক এবং ট্র্যাজেডির মধ্যে একটা কম্পারিজন করছে। এই কম্পারিজনটাকে বলার সময় মূলত এই কুটটা সে করছিল। বলো, এতটুকু সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? অ্যাকর্ডিং টু সাম ক্রিটিক্স, কিছু কিছু ক্রিটিকদের, সমালোচকদের মতে, দ্য সিঙ্গেল রেভুলেশন অফ দ্য সান ডাজ নট মিন এ সোলার ডে অফ 24 আওয়ার্স। তো কিছু কিছু ক্রিটিকরা মনে করতেছে এখানে যে সিঙ্গেল রেভুলেশন অফ দ্য সান বলছে, এর মানে কি 24 ঘন্টা বুঝাইছে না, অনেকে মনে করতেছে। ফার্দারমোর অ্যারিস্টটল সেজ নাথিং অফ দ্য 24 আওয়ার্স লিমিটেশন অ্যাজ বিং আ রুল। এবং অ্যারিস্টটলও পরবর্তীতে এই যে একটা নাটক কি 24 ঘন্টার ভিতরে এটা মঞ্চে উপস্থাপন করতে হবে, এর কাহিনীটা 24 ঘন্টার ভিতরে লিমিটেড করতে হবে, এটার কার্যক্রম শেষ করতে হবে, এই বিষয় সম্পর্কে অ্যারিস্টটল পরবর্তীতে কিছুই বলে নাই। 24 ঘন্টার যে একটা লিমিট থাকে, এটা একটা রুল হবে, একটা নীতি হবে, এই বিষয়ে অ্যারিস্টটল কিছুই পরবর্তীতে বলে নাই। ইট ওয়াজ মিয়ারলি আ ফেয়ারলি নর্মাল প্র্যাকটিস, এটা ছিল মূলত একটা সাধারণ বা জনসাধারণ কি করছে, একটা প্র্যাকটিস করছে, মানে অনুসরণ করছে বা অনুশীলন করছে। অ্যান্ড ইভেন গ্রিক প্র্যাকটিস ওয়াজ ভেরি ফ্লেক্সিবল, এবং গ্রিকেরাও এটা মানে এই জিনিসটা কি তারা মেনটেন করছে। আমরা যদি কিং ইডিপাস পড়ি, ওইখানে কিন্তু ছিল এটা সিঙ্গেল রেভুলেশন অফ ডে বা উইথিন আ সিঙ্গেল ডে, ওই রকম কথাটা কিন্তু যদি আমরা কিং ইডিপাস অ্যাজ এ ট্র্যাজেডি ওই রকম প্রশ্ন পড়ে থাকি, এরকম ইনফরমেশন কিন্তু পড়ছিলাম। এখন বলো এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা যে অ্যারিস্টটল টাইম সম্পর্কে কি বলছে, এটা সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? অ্যারিস্টটল কিন্তু ডিরেক্ট টাইম সম্পর্কে সে কিছু বলে নাই। সে বলছে যে একটা ট্র্যাজেডিকে যতটা সম্ভব দরকার যে সিঙ্গেল রেভুলেশন অফ দ্য সান এটার ভিতরে রাখতে হবে। এখন এই সিঙ্গেল রেভুলেশন অফ দ্য সান দ্বারা সে কি আসলে 24 ঘন্টা বুঝাইছে? এটা কিন্তু সলিড কোনো প্রুফ এখানে নাই, সলিড প্রুফ নাই। পরবর্তীতে কিছু কিছু ক্রিটিক্সরা এটাকে এক্সপ্লেন করছে বা ইন্টারপ্রিট করছে, ব্যাখ্যা করছে যে হয়তোবা সিঙ্গেল রেভুলেশন অফ দ্য সান দ্বারা অ্যারিস্টটল কি বুঝাইছে 24 আওয়ার্স। তারা কিন্তু নিশ্চিত না, তারা অনুমান করে নিছে এটা। ইভেন তৎকালীন যে গ্রিকের যে বিভিন্ন রাইটাররা, এই রাইটাররাও কি করছে, এই নিয়মটা ফলো করছে। আচ্ছা, এখন আমরা ইউনিটি অফ প্লেসের দিকে চলে যাই। ইউনিটি অফ প্লেস, দ্য ইউনিটি অফ প্লেস অ্যারিস্টটল ডাজ নট ইভেন মেনশন ওয়ান্স। এই ইউনিটি অফ প্লেস সম্পর্কে অ্যারিস্টটল একবারও এটার কথা উল্লেখ করে নাই। টাইমের কথা তো সে একবার উল্লেখ করছে, কিন্তু ইউনিটি অফ প্লেসের কথা সে একবারও উল্লেখ করছে না। আর সবচেয়ে বেশি ফোকাস দিছে ইউনিটি অফ অ্যাকশনের উপরে। হোয়াইল কম্পেয়ারিং দ্য স্ট্রাকচার অফ দ্য এপিক উইথ দ্যাট অফ ট্র্যাজেডি, যখন এপিকের ঘটনের সাথে ট্র্যাজেডি, মানে ট্র্যাজেডি এবং এপিকের সাথে, ভুল বলছি, এপিকের ঘটনের সাথে যখন ট্র্যাজেডির তুলনা সে করছিল, অ্যারিস্টটল মন্তব্য করেছিল যে ইন আ প্লে,
খেয়াল করবা কথাটা, কোটেশনটা ইম্পর্টেন্ট। ইন আ প্লে ওয়ান ক্যান নট রিপ্রেজেন্ট অ্যান অ্যাকশন উইথ এ নাম্বার অফ পার্টস গোয়িং অন সিমালটেনিয়াসলি। একটা নাটকের একজন ক্যারেক্টারের যে রুলটা থাকে, এই রুলটা সে একই সময়ে বিভিন্ন জায়গায় প্রেজেন্ট করতে পারবে না। সিমালটেনিয়াসলি মানে এককালে, একই সময়ে, সমকালে। তার মানে কি দাঁড়ালো, কি দাঁড়ালো এখানে কথাটা, যে দাঁড়াইছে একটা ক্যারেক্টার সে যদি রুমে অভিনয় করে তাহলে সে রুমেই করতে হবে, সে তাৎক্ষণিকভাবে কি গ্রিসে চলে যেতে পারবে না। ওকে, এখানেই মূলত সে একটা বাস্তবতার টাচ এরিস্টটল দেখাতে চাইছিল। ওয়ান ইজ লিমিটেড টু দ্য পার্ট অন দ্য স্টেজ, মানে একটা ক্যারেক্টার যখন মঞ্চে সে নাটকগুলো অভিনয় করে দেখায় তখন কি তার একটা পজিশন থাকে, ওই পজিশনে কি সে লিমিটেড থাকে, সীমাবদ্ধ, তাকে স্টেজের ওই অংশটাই সীমাবদ্ধ থাকতে হয়। অ্যান্ড কানেক্টেড উইথ দ্য অ্যাক্টরস, এবং অন্যান্য শিল্পীদের সাথে অভিনেতাদের সাথে সে যুক্ত থাকে। বুঝতে পারছো? এখানে কিন্তু এরিস্টটল সরাসরি কিছুই বলছে না যে একটা ঘটনাকে, একটা নাটকের কাহিনীকে একই লোকেশনে হতে হবে, এরকম কথা সে ডিরেক্ট বলে নাই। সে বলছে যে একটা ক্যারেক্টার একই সময়ে বিভিন্ন জায়গায় যেতে পারবে না, তাই না? বুঝতে পারছো? এই কোটেশনটা সকলের কাছে ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট কোটেশন। তো তোমরা ইউনিটি অফ প্লেস বা ইউনিটি অফ প্লেস সম্পর্কে যদি কোনো কথা বলে তাহলে কিন্তু এই কোটেশনটা তোমরা ইউজ করতে পারো। বলো, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরবর্তীতে ওই বিভিন্ন ক্রিটিক্সরা কি করছে, যে একজন একটা কথা মন্তব্য করে গেছে, পরবর্তীতে বিভিন্ন ক্রিটিক্সরা এটারকে কি করছে, ইন্টারপ্রিট করছে। তারা নিজেদের মাস্টারি দেখায় সেটা কি করছে, এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। ওকে, দ্য ইতালিয়ান রেনেসান্স ক্রিটিক্স interpreted the above remark as Aristotle's insistence on the unity of place. এই যে এখানে যে কি মন্তব্যটা করা হয়েছে, এই মন্তব্যটাকে ইতালির রেনেসান্সের যুগের বিভিন্ন সমালোচকরা ব্যাখ্যা করছে যে এরিস্টটল ইউনিটি অফ প্লেসের উপরে জোর প্রয়োগ করছে, সে এটার উপরে গুরুত্ব দিছে। লিমিটিং দ্য সিন টু এ সিঙ্গেল প্লেস অর সিটি, যেটার মাধ্যমে দাঁড়াইছে যে একটা নাটকের যে সিনটা থাকবে, দৃশ্যটা থাকবে, এই দৃশ্যটা একটা জায়গার মধ্যে লিমিট করে দেওয়া হয়েছে, সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। তাই এরিস্টটল এটা বলছে, এটা হলো অনেক ক্রিটিকদের মতামত। ইনফ্যাক্ট এরিস্টটল ওয়াজ সিম্পলি মেনশনিং দ্য জেনারেল, এখানে দেখো এখানে একটা কারেকশন হবে, এখানে দেখো এই কথাটা প্র্যাকটিস হবে। ওকে, প্র্যাকটিস হবে। তো আর কি বলতেছে যে এরিস্টটল খুব সাধারণভাবে একটা জিনিস উল্লেখ করছে যে দ্য জেনারেল প্র্যাকটিস অফ গ্রিক ড্রামাটিস্ট, গ্রিকের যে নাট্যকাররা ছিল তারা কি কি অনুশীলন করত, কি কি জিনিস তারা ফলো করত, হু মোস্টলি অবজার্ভড দ্য ইউনিটি অফ প্লেস, যারা কিনা খুব সম্ভবত ইউনিটি অফ প্লেস এই নিয়মটা তারা ফলো করছে। বিকজ অফ দ্য প্রেজেন্স অফ দ্য কোরাস, কারণ আমরা জানি গ্রিক লিটারেচারে বা ট্র্যাজেডিগুলোতে, ক্লাসিক্যাল ট্র্যাজেডিগুলোতে কি কোরাসের উপস্থিতি থাকে। কোরাস তো বুঝি একদল গায়ক থাকে, অভিনেতাই কিন্তু তারা গায়ক থাকে। এই গায়কদের উপস্থিতির জন্যই মূলত গ্রিক ড্রামাটিস্টরা তাদের নাটকের সেটিংটা একটা নির্দিষ্ট জায়গার মধ্যেই করে রাখতো। ওকে, হুইচ আর ক্যারেক্টার্স ইন দ্য প্লে, যারা কিনা ক্যারেক্টারের কি নাটকের ক্যারেক্টার, চরিত্র, অ্যান্ড কুড নেভার লিভ দ্য স্টেজ, এবং তারা কখনো মানে নাটকের শুরু থেকে একদম শেষের তারা কিন্তু কোরাসরা নাটকের মঞ্চে উপস্থিত থাকে। বুঝতে পারছি, বুঝাতে পারছি? বলো, কোরাস কিং এডিপাসে ছিল।
তোমরা এবার যে নাটক পড়বা এখানে কোনো কোরাস পাবা না। আবার তোমরা যখন ফাইনাল ইয়ার উঠবা তখন ক্লাসিক্স ইন ট্রান্সলেশন ওইখানে একটা কোর্স, মানে ওইখানে নাটক আছে, এগামেমনন, তারপর হলো ফ্রেইডা, মিডিয়া নাটক আছে, ওইখানে কোরাস পাবো আমরা আবার। তো কোরাসের জন্যই মূলত গ্রিক ড্রামাটিস্টরা এক নাটকের কাহিনীটা একটা জায়গার মধ্যে তারা সীমাবদ্ধ করে রেখেছিল। এইটা অ্যারিস্টটল একটু মেনশন করছিল, কিন্তু সে ডিরেক্টলি কিছু বলে নাই। ওকে, তো ইন দ্য লাইট অফ দ্য অ্যাবভ ডিসকাশন, উপরের আলোচনার আলোকে উই ক্যান সে দ্যাট, আমরা বলতে পারি যে অ্যারিস্টটল পুট এমফেসাইজ অন দ্য ইউনিটি অফ অ্যাকশন। অ্যারিস্টটল হলো ইউনিটি অফ অ্যাকশনের উপরে জোর প্রয়োগ করছে বা গুরুত্ব দিছে। অ্যান্ড অ্যাজ রিগার্ডস দ্য টু আদার ইউনিটিজ, এবং অন্যান্য দুইটা ইউনিটির বিষয়ে বা প্রসঙ্গে দ্য ক্রিটিক্স হু কেম মাচ লেটার ইন টাইম fabricated the concepts of time and place through misinterpretation of Aristotle. তো পরবর্তী দুইটা ইউনিটিস সম্পর্কে বিভিন্ন ক্রিটিক্সরা পরবর্তীতে যে বিভিন্ন ক্রিটিক্সরা ছিল, অনেক অ্যারিস্টটলের অনেক পরে যে ক্রিটিক্সরা আসছিল, তারা কি করছে, ইউনিটি অফ টাইম অ্যান্ড প্লেস সম্পর্কে নিজেদের মতো একটা ধারণা তারা ফেব্রিকেট করছে, বলে দিছে বা গঠন করছে থ্রু মিস ইন্টারপ্রিটেশন অফ অ্যারিস্টটল। অ্যারিস্টটলকে মানে কি অপব্যাখ্যা করে। অপব্যাখ্যা মানে কি, সে যেটা বলতে চাইছে তারা কিন্তু সেটা বোঝাতে পারে নাই। তারা হইছে নিজেরা যেটা বুঝছে পরবর্তীতে এরকম ভাবেই উপস্থাপন করছে। তো এটা ছিল মোটামুটি আমাদের প্রশ্নটা সকলের কাছে ক্লিয়ার হয়েছে? বলো, প্রশ্নটা সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, তোমরা কমেন্ট করো, আমি একটা পরবর্তী সেশনে চলে যাই। পরবর্তী সেশন বলতে হলো এখানে সেম পার্ট বি সিতে যে প্রশ্নটা আমরা পড়ছি, এই সেম প্রশ্নটা আমাদের পার্ট বিতেও আছে। এখানে আমি তোমাদেরকে প্রশ্নটা ছোট করে দিয়েছি। সো আমি মনে করি তোমরা যদি এটা নিজেরা পড়ে ফেলো তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। উপরের প্রশ্নটাকে শুধু পার্ট বিতে আসলে কিভাবে লিখতে পারবা, এই কথাটা আমি এখানে নিচে লিখে দিচ্ছি। এই যে দেখছ, বুঝতে পারছো? উপরের পার্ট সি এর প্রশ্নটাই পার্ট বিতে আসলে কিভাবে লিখবা, এটা আমি ছোট এখানে করছি, আর এখানের প্রতিটা শব্দ প্রতিটা লাইন আমি উপরে বলছি। তার মানে কি এটাকে আলাদাভাবে পড়াতে হবে? দেখো তো আলাদাভাবে পড়াতে হবে কি না বলো। আর ক্রিটিসিজমের ব্রিফ কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছিল, শুধু তোমাদের প্রজেক্টটা বাকি আছে। প্রোজ আমার হলো আজকে ওদের মানে তোমাদের সেশনের যারা ডিটেলস কোর্স করে ওদের আজকে শুরু হয়েছে প্রোজ। তো আস্তে আস্তে ওদেরকে যখন দিব প্রোজের ব্রিফ তখন তোমাদেরকেও দিয়ে দিব। বলো ক্লিয়ার হয়েছে কিনা, আমি কি বলছি সেটা ক্লিয়ার হয়েছে কিনা? উপরের পার্ট সিতে যেটা পড়ছি পার্ট বিতে সেখানে একটু সংক্ষিপ্ত করে দিছি, একই কথা। তো আজকের ক্লাসটা সকলের কাছে ক্লিয়ার ছিল। আমরা কিন্তু বিকালের ক্লাসগুলোতে শুধুমাত্র চেষ্টা করব পার্ট সি একটাই পড়তে, ওকে? কিন্তু পার্ট বি যদি আমাদের সুযোগ হয়, তোমরা ইজিলি সকল কিছু বুঝে ফেলতে পারো, তাহলে পার্ট বি আমরা চাইলে দুইটা পড়তে পারবো। নিজেরা পড়ে মানে আমি পড়ে ফেলাইছি, তোমাদেরকে পার্ট সিতে এটা পড়ে দিছি, কিন্তু এখানে সংক্ষিপ্ত করে দিছি, যেহেতু একই কনসেপ্ট তাই আলাদাভাবে এটা পড়তে হবে না। পার্ট সিটা আগে পড়বা, দেন পার্ট বি পড়বা। আর প্রতিটা জিনিসই তোমরা যখন পড়বা, নতুন একটা টেক্সট ধরবা, তখন প্রতিটা জিনিসেরই প্রথমত সামারিটা পড়বা, ওকে? সামারিটা পড়ার পর প্রথমে পার্ট সি পড়বা, দেন পার্ট বি, দেন পার্ট এ। এভাবে পড়লে আমি মনে করি তোমাদের জন্য খুব ইফেক্টিভ হবে। কারণ পার্ট সিতে আমরা অনেক ইনফরমেশন পার্ট বি এর পেয়ে যাই। ইভেন আমরা পার্ট বি এবং সি যখন পড়ে থাকি তখন দেখা গেছে যে আমরা পার্ট এর অনেক নলেজ আমাদের মধ্যে অলরেডি ঢুকে গেছে। সো ওই টেকনিকটা তোমরা ইউজ করে পড়বা, আর প্রতিটা জিনিসই পড়ার আগে অবশ্যই সামারি পড়ে নিবা। দেখো আমি কিন্তু তোমাদেরকে প্রশ্নটা পড়ানোর